অদ্ভৌতিক অ্যানিমেশন। কিছু অদ্ভুত, কিছু ভৌতিক। একটি ঘন জঙ্গল। বিক্রম একা চলেছে সেই জঙ্গলের মধ্যে দিয়ে। তার হাতে একটি টর্চ রয়েছে এবং সে কোনো কথার পরোয়া না করে এগিয়ে চলেছে। চলতে চলতে ধীরে ধীরে তার পায়ের গতি বাড়তে শুরু করেছে। সে বুঝতে পারছিল না যে এটি কি হচ্ছে। ধীরে ধীরে তার পায়ের গতি এতটা বেড়ে যায় যে সে নিজেকে সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। সে দেখে সামনে একটি হৃষ্টপুষ্ট ব্যক্তি দাঁড়িয়ে আছে। বিক্রম তার মুখ দেখার আগেই ওই ব্যক্তি তার পা তুলে বিক্রমের মাথায় আঘাত করে এবং বিক্রমের চোখ খুলে যায়। সে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। সে এদিক ওদিক চেয়ে দেখে। সৌভাগ্যবশত এটি তো কেবল একটি স্বপ্ন ছিল। একথা ভেবে আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন অফিসে সে তার বন্ধুকে তার স্বপ্নের বিষয়ে জানায়। সন্ধ্যার সময় যখন বিক্রম বাড়ি ফেরে তখন গ্রাম থেকে তার মায়ের ফোন আসে। বিক্রম বাবা, কোথায় তুই? আমি কতক্ষণ ধরে ফোন করছি। মা, আমি কাজে ব্যস্ত ছিলাম, এই এখনই বাড়ি ফিরলাম। ও আচ্ছা বাবা, কতদিন ধরে তোকে দেখি না রে। কবে থেকে তোকে গ্রামে আসতে বলছি, তুই তো সময়ই পাস না। হ্যাঁ মা, আমি জানি অনেক দিন হয়ে গেছে, তবে তুমি চিন্তা করো না। আমার পরের সপ্তাহে ছুটির জন্য আবেদন করা আছে। পরের সপ্তাহে কিছুদিনের জন্য গ্রামে আসছি। আচ্ছা বাবা, আমার মনটা কেমন যেন করছিল তোকে দেখার জন্য। তাড়াতাড়ি আয় বাবা। আর একটা সপ্তাহ মা, চলো ফোন রাখছি। তুমি সাবধানে থেকো। ঠিক আছে বাবা। বিক্রম শনিবার অফিস শেষ করে সন্ধ্যার দিকে বাসে করে নিজের গ্রামের দিকে রওনা হয়। সে যখন তার গ্রামের বাস স্ট্যান্ডে পৌঁছয় তখন রাত 1টা বেজে গেছিল। আর কোনো যাত্রী নামেনি সেখানে। আর বাস স্ট্যান্ডে অন্য কোনো লোককেও সে দেখতে পায় না। বাস স্ট্যান্ড থেকে 3 মাইল দূরে তাদের বাড়ি। কাল সকালে বেরোলেই ভালো হতো। ভ্যান রিক্সা কিছুই তো চোখে পড়ছে না। এখন এতটা পথ হেঁটে যেতে হবে। কথা ভাবতে ভাবতে বিক্রম বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। কিছুটা সামনে যাওয়ার পর বিক্রম জঙ্গলের মধ্যে দিয়ে একটি পথ দেখে, যেটা দিয়ে দ্রুত বাড়ি পৌঁছানো যাবে। বিক্রম ভাবে লম্বা পথে যাওয়ার চেয়ে জঙ্গলের পথে যাওয়াই ভালো। এই পথে এসে দ্রুত পৌঁছে যাবে। তাই বিক্রম জঙ্গলের পথে যেতে শুরু করে। কিছুটা যাওয়ার পর হালকা হালকা বাতাস বইতে শুরু করে। বিক্রমের মনে হয় চারপাশটা কেমন যেন ঠান্ডা হয়ে আসছে। বিক্রম তার ঘড়িতে সময় দেখে, তখন রাত 1:30 বেজে গেছিল প্রায়। তাই সে দ্রুত চলতে শুরু করে। হঠাৎ তার পা কাদায় পড়ে এবং সে পিছলে মাটিতে পড়ে যায়। সে নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়িয়ে সামনে তাকাতেই দেখে একটি মধ্যবয়সী পুরুষ দাঁড়িয়ে আছে। সেই পুরুষটি দেখতে হৃষ্টপুষ্ট, বড় গোঁফ, পরনে ধুতি, যেন কোনো পালোয়ান। তাকে দেখে বিক্রম এক মুহূর্তের জন্য ভয় পেয়ে যায়। এখানে তো আগে কেউ ছিল না, আপনি হঠাৎ কোথা থেকে আসলেন? কে আপনি? তুই কোথায় যাচ্ছিস? আমি তো আমার বাড়ি যাচ্ছি, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন? আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই থাকি। তুই কি পালোয়ান? এই প্রশ্ন শুনে বিক্রম অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না কি বলবে সে। পালোয়ান? না না, কিন্তু আমি একজন বক্সিং চ্যাম্পিয়ন। এই ছোকরা, তুই কি আমার সঙ্গে কুস্তি খেলবি? ও না না মশাই, আপনার বয়স কত আর আমার বয়স কত? বিক্রমের বারবার না করার পর ওই ব্যক্তির আচরণ বদলে যায়। তার চোখ রক্তের মতো লাল হয়ে যায় এবং পুরো শরীর কালো হয়ে যায়। তার দেহে ক্ষতচিহ্ন ফুটে ওঠে। এটি দেখে বিক্রমের চিৎকার বেরিয়ে আসে। বিক্রম কিছুই বুঝতে পারছিল না সে কি করবে। সে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু তার মনে হয় তার পা যেন মাটিতে আটকে গেছে। সে তার স্থান থেকে নড়তেও পারছিল না। বিক্রম একটু ইয়ার্কির ছলে বিষয়টি এড়িয়ে যেতে চায়, কিন্তু সে ব্যক্তিটি তার পথ আটকে দাঁড়ায়। আপনি কে? আমার থেকে কি চান আপনি? আমার সঙ্গে কুস্তি খেলতে হবে। যদি তুই জিতিস, যা চাইবি তাই পাবি, এবং যদি আমি জিতি তবে তুই আমাকে দিবি তোর প্রাণ। আমাকে ছেড়ে দিন, আমি আপনার কি ক্ষতি করেছি? আমাকে প্লিজ যেতে দিন। তুই যদি প্রাণে বাঁচতে চাস তাহলে আমার সঙ্গে কুস্তি খেলতেই হবে। আচ্ছা, আমি আপনার সাথে কুস্তি খেলতে রাজি আছি, কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে।
যদি আপনি আমার এই ইচ্ছা পূরণ করেন তবে আমি আপনার সঙ্গে কুস্তি খেলবো। কি ইচ্ছা বল। আমি শেষবারের মতো আমার মায়ের সঙ্গে দেখা করতে চাই। তিনি আমার অপেক্ষা করছেন। তার সঙ্গে দেখা করার পর আপনি যখন আমাকে ডাকবেন আমি চলে আসব। আর তুই যদি না আসিস? আমি কথা দিচ্ছি আমি অবশ্যই আসব। ঠিক আছে, কিন্তু তুই যদি না আসিস এবং কথার খেলাপ করিস তবে আমি তোর পরিবারের সবাইকে মেরে ফেলবো। না না না, আমি অবশ্যই আসব। ঠিক আছে, 15 দিন পরে অমাবস্যার রাত। সেই রাতে 1টার সময় এখানেই আসবি। আমি তোর অপেক্ষায় থাকবো। মনে রাখবি, না আসলে কিন্তু বড় বিপদ। সেই প্রেত বিক্রমকে ছেড়ে দেয়। বিক্রম দৌড়ে তার বাড়ির দিকে যায় এবং তার মাকে দেখতে পায়। বিক্রমের এই অবস্থা দেখে তার মা বিচলিত হয়ে পড়েন। বিক্রম, কি হয়েছে বাবা? তুই এত ভয় পাচ্ছিস কেন? এরপর বিক্রম তার মাকে সব কথা জানায়। তুই সেখানে যাবি না। বাবা আমাকে কথা দে, তুই যাবি না। সে কোনো এক সাধারণ আত্মা নয়, সে এক খুবই শক্তিশালী প্রেত। দানবের মতো শক্তি তার। আমি তোর বাবাকে হারিয়েছি, এখন তোকে হারানোর ক্ষমতা আমার নেই। মা, কি বলছো তুমি? বাবার সাথে কি হয়েছিল? তখন বিক্রমের মা তাকে এমন এক ঘটনার কথা বলেন যা এতদিন তিনি বিক্রমের থেকে লুকিয়ে রেখেছিলেন। তখন তুই অনেক ছোট, তোর বয়স 5 বছর। সেই সময় তোর বাবা বলরাম এই গ্রামের বিখ্যাত পালোয়ান ছিলেন। চারপাশের গ্রামগুলোতে এমন কেউ ছিল না যে তাকে টক্কর দিতে পারত। তিনি দেখতে খুবই শক্তিশালী ছিলেন এবং বড় বড় পালোয়ানেরা তার নাম শুনে ভয় পেত। তিনি সব আখড়ায় জিতে বাড়ি ফিরতেন এবং জিতে পাওয়া অর্থ গরিবদের মধ্যে বিতরণ করতেন। কিন্তু একদিন বাড়ি ফেরার সময় তার দেরি হয়ে গিয়েছিল, তাই তিনি জঙ্গল পথ দিয়ে বাড়ি ফিরছিলেন। মাঝপথে ওই প্রেত তার পথ আটকে দাঁড়ায় এবং তাকে কুস্তি লড়ার জন্য চ্যালেঞ্জ জানায়। ওহে পালোয়ান, কি কুস্তির নাম শুনে ভয় পেয়ে গেছিস নাকি? না, নাকি নিজের প্রাণ বাঁচানোর জন্য ভয় পাচ্ছিস? তোর বাবা সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং তাদের মধ্যে কুস্তি শুরু হয়। সেই প্রেতের সঙ্গে কুস্তি মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। সেই প্রেতকে পরাজিত করা সহজ ছিল না, কিন্তু তোর বাবা ছোটবেলা থেকে খুবই একগুঁয়ে ছিলেন। তিনি কুস্তিতে হারতে রাজি ছিলেন না। অনেকক্ষণ কুস্তি চলার পর শেষে তোর বাবা সেই প্রেতকে তুলে এক আছাড় মারেন এবং সেই কুস্তি খেলায় জিতে যান। শর্ত অনুযায়ী এখন সেই প্রেতকে তোর বাবার দাস হিসেবে থাকতে হবে, কিন্তু সেই প্রেত তাকে বলে, তুই কুস্তিতে জিতলেও যতক্ষণ না তুই তোর বাড়ি গিয়ে স্নান সেরে শুদ্ধ হয়ে আমাকে ডাকবি ততক্ষণ কিন্তু আমি মুক্ত। তার আগে আমি তোর দাসত্ব স্বীকার করব না। আর হ্যাঁ, এটাও মাথায় রাখিস, যাওয়ার সময় যদি তুই পিছনে তাকাস তবে আমি তোর প্রাণ নিয়ে নেব। ওর বাবা তার কথা মেনে নিয়ে বাড়ির দিকে পা বাড়ান। পথে সেই প্রেত তাকে নানানভাবে বিরক্ত করার চেষ্টা করে যাতে তিনি পিছনে ফিরে তাকান, কিন্তু তোর বাবাকে বোকা বানানো সহজ ছিল না। তিনি সেই প্রেতের কোনো কথায় কান্না দিয়ে হাঁটতে থাকেন। হাঁটতে হাঁটতে তিনি বাড়ির দরজায় পৌঁছে যান, কিন্তু ঠিক সেই সময় সেই প্রেত তার শেষ চালটি খেলে। সে তোর গলা নকল করে কাঁদো কাঁদো গলায় ডাকে। তোর কান্নার আওয়াজ শুনে তোর বাবা এক মুহূর্তের জন্য সব কিছু ভুলে যান এবং পিছনে ফেরেন। পিছনে ফিরে সেই প্রেতকে দেখতে পান এবং আচমকা মাটিতে পড়ে যান। তার অবস্থা খারাপ হতে শুরু করে। প্রথমে তার রক্ত বমি হতে থাকে, তারপর তার শরীর ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। তিনি বিছানাতে পড়ে যান। 2 দিন পরে তার শরীর কালো হতে শুরু করে এবং তার শরীর পচতে থাকে। মৃত্যুর শেষ রাতে তিনি আমাকে এই সব কথা জানান এবং পরের দিন তিনি এই জগৎ থেকে বিদায় নেন। তোর বাবাকে সে নিয়ে গেছে। তার আত্মা এখনো সেই প্রেতের কাছে বন্দি আছে। আমি তোকে সেখানে যেতে দিতে পারি না। মায়ের কথা শুনে বিক্রম চুপ হয়ে যায়। সে কিছুই বুঝতে পারছিল না সে কি করবে। তার বাবার আত্মা এখনো মুক্তির জন্য ছটফট করছে। এই কথা ভেবে বিক্রমের মন আরো উদাস হয়ে যায়। তারপর সে গভীর চিন্তায় মগ্ন হয়।
সে ঠিক করে সে এক তান্ত্রিকের কাছে যাবে। পরের দিন সকালে সে এক তান্ত্রিকের কাছে যায় এবং সব কথা খুলে জানায় তাকে। বৎস, তুমি যে আত্মার কথা বলছো তা কোনো সাধারণ আত্মা নয়। এটা একটা প্রেতজনীর আত্মা। তাকে নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব নয়। তাকে কেবল মুক্ত করা যেতে পারে। তাকে তুমি কোনোদিনও বশ করতে পারবে না। সে কোনো না কোনো উপায় তোমাকে হত্যা করবেই। তাহলে আমি কি করব বাবা? তোমাকে অমাবস্যার রাতে সেখানে যেতেই হবে। একটা সাহায্য আমি তোমাকে করতে পারি। সেই প্রেত অনেক শক্তিশালী, কিন্তু রাত 3টের পর তার শক্তি ধীরে ধীরে কমতে থাকে। রাত 3টে অবধি কোনো রকমে তোমাকে টিকে থাকতে হবে, তাহলেই তুমি প্রেতকে পরাস্ত করতে পারবে। এ কথা বলে সেই তান্ত্রিক সেখান থেকে চলে যায়। শেষ পর্যন্ত অমাবস্যার রাত আসে। তার কথা অনুযায়ী বিক্রম সেখানে যায়। অবশেষে তুই আসলি, এবার কুস্তি শুরু হোক। বিক্রম মনে মনে খুব ভয় পেয়ে যায়, কিন্তু সে জানতো তাকে কি করতে হবে। তাকে 3টে পর্যন্ত কোনো রকমে হার না মেনে এই আখাড়ায় থাকতে হবে। এরপর দুজনের কুস্তি শুরু হয়। সাথে সাথে আকাশে বজ্রপাত শুরু হয় এবং জঙ্গলের জীবজন্তু চিৎকার করতে শুরু করে। বিক্রমকে জিততে দেখে প্রেতের চোখ আরও লাল হয়ে যায়। ধীরে ধীরে 3টে বেজে আসে। প্রেতের শক্তি কমতে শুরু করে। এই সুযোগ নিয়ে বিক্রম প্রেতকে তুলে মাটিতে আছাড় দেয়। হারার পর সেই প্রেত রাগে চিৎকার করে ওঠে। তার ভয়াবহ গলার আওয়াজ পুরো জঙ্গলে প্রতিধ্বনিত হয়। সব কিছু শান্ত হওয়ার পরে সেই প্রেত বিক্রমকে বলে, কি চাস তুই? আমার একটাই ইচ্ছা আছে, তুমি এই প্রেতজনি থেকে মুক্ত হয়ে যাও এবং মুক্তির পথে এগিয়ে যাও। পরবর্তী মুহূর্তে প্রেতের শরীর ছায়ে পরিণত হয় এবং সঙ্গে সঙ্গে সব আত্মারাও মুক্ত হতে শুরু করে। যাদের প্রেত এতদিন বন্দি করে রেখেছিল তাদের মধ্যে বিক্রমের বাবার আত্মাও ছিল।